নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প রেঞ্জার বন্ধু, লেখক জগমোহন মুখোপাধ্যায়। এটি একটি সত্যি শিকার কাহিনী। সেবার শীতকালে রাঁচিতে গিয়েছিলাম। ইচ্ছে ছিল ওখানে হেডকোয়ার্টার করে চারপাশের জঙ্গলে শিকার করব। স্থানীয় দু চারজন আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে সন্ধ্যায় চায়ের মজলিসে এই নিয়ে প্ল্যান ও আড্ডা জমত। কোনোদিন আবার তাস খেলার নেশায় চাপা পড়ে যেত। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে চোখ খুলে বন্দুকগুলো নজরে পড়লেই মন খারাপ লাগতো। কিন্তু উপায় বা কি? বন্দুক কাঁধে করে রাঁচির আশেপাশে 2-3 মাইল ঘুরলেও একটা পাখি মিলবে না। এরকম জায়গা এর আগে দেখিনি। বেকার গুলতানি করে 8-10 দিন কেটে গেল। হঠাৎ এক সন্ধ্যায় আমার এক বন্ধু সঙ্গে অচেনা এক ভদ্রলোককে নিয়ে এসে হাজির। সেদিন লোক তেমন বেশি নেই, বাইরে কড়া শীত। ঘরের ভেতর হাত পা গুটিয়ে ফরাসের উপর বসে শরীর গরম করছে আর ঘন ঘন চা খাচ্ছে। বন্ধুটি আর ভদ্রলোককে দেখে আবার নতুন করে চার ফরমাস হলো। বন্ধুবার পরিচয় করিয়ে দিল, বললেন, তিনি মিস্টার মজুমদার, আমার বিশিষ্ট বন্ধু। প্রতি নমস্কার করলাম, বললাম, বসুন। পরিচিত হয়ে খুব খুশি হলাম। তাস শুরু হয়ে গেল। মিস্টার মজুমদার খেলায় অভ্যস্ত নন, তিনি দেখছিলেন বসে। হঠাৎ ঘরের ভেতর সাজানো বন্দুকগুলো দেখে তিনি বললেন, কি মশাই, আপনার শিকারের শখ আছে না? সাবধান মশাই, এসব ছাড়ুন। হঠাৎ আলাপে এরকম সিরিয়াস উপদেশ উনি দেবেন ভাবাই যায় না। তার উপর আমাকে শিকারের ব্যাপারে কেউ নিরুৎসাহ করলে বিরক্তি লাগে। মিস্টার মজুমদারের কথাতেও বিরক্ত হলাম, তবু যথাসম্ভব মুখে হাসি টেনে বললাম, কেন, হঠাৎ এ কথার কারণ কি? কারণ শুনবেন? ভদ্রলোক শুরু করলেন, যা দেখেছি তা ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়, হাত পা পেটের ভেতর সে দিয়ে যায়। ওহ ভগবান! বিরক্তিভাব কাটিয়ে কৌতূহল মিশ্রিত সুরে বললাম, দয়া করে বলুন, কি দেখেছেন? মজুমদার উত্তরে বললেন, সে এক কাহিনী, আপাতত থাক। তবে শিকার যদি একান্ত না ছাড়তে পারে, বাঘ শিকার অন্তত ছেড়ে দিন। বাঘের কথায় কৌতূহল আরো বাড়ল। সকলেই বললাম, বলুন মশাই, আপনার কি কাহিনী? হ্যাঁ হ্যাঁ, বলুন মশাই, আপনার কাহিনী। এত লোকের অনুরোধ ফেলতে পারলেন না তিনি, শুরু করলেন তার কাহিনী। আমার এক বন্ধু ছিলেন পালামৌ অঞ্চলের ফরেস্ট রেঞ্জার। এক জঙ্গলে তখন কাজ হচ্ছে। সে লিখলো যে তার বাংলোটা খুব চমৎকার, জায়গাটাও খুব নির্জন, স্থানীয় দৃশ্য অতি মনোরম। চিঠির শেষে অনুরোধ ছিল, দিন সাথে তার সঙ্গে ওখানে গিয়ে থাকলে সে খুব খুশি হবে। আমন্ত্রণ পেয়ে আমিও খুশি হলাম। হাতেও তেমন কাজ নেই। একদিন রামগড় স্টেশন থেকে গোমর ডাল্টনগঞ্জে ট্রেনে উঠে বসলাম। 3:30 নাগাদ গন্তব্য স্টেশনে পৌঁছলাম। স্টেশনে বন্ধুবর উপস্থিতি ছিল, সঙ্গে ফরেস্ট গার্ড। স্টেশন দেখেই অনুমান করা যায় জায়গাটা খুব নির্জন, কেমন এক শান্ততার শ্রী মাখানো। স্টেশনে একাই যাত্রী হিসাবে নামলাম। অভ্যর্থনার পর বন্ধুটি বলল, তোর মালপত্র ফরেস্ট গার্ডের কাছে দে, ও গরুর গাড়িতে নিয়ে যাবে। আমার সঙ্গে সাইকেল আছে, তুই ওর সাইকেলটা নে। আমি রাজি হলাম। গরুর গাড়িতে কোমর ব্যথা করার চেয়ে সাইকেল ঢের ভালো। কিন্তু গার্ড রাজি হতে চায় না। সে বলল, স্যার, মানুষ খেকো একটা এই কাছাকাছি জঙ্গলে ঘোরাঘুরি করছে, তার চেয়ে চলুন সবাই গরুর গাড়িতে যাই, সাইকেলে যাওয়া নিরাপদ হবে না। ভয় কিরে? বন্ধুটি ধমকে দিল, কাঁধের দোলনা বন্দুকটা দেখিয়ে বলল, যতক্ষণ এটা সঙ্গে আছে বাঘকে ধরাই কে আর।
এমনি বাঘই যথেষ্ট, তার উপর মানুষ খেকোর কথা শুনে বেশ ভয় পেলাম। কোমর ব্যথার কথা ভুলে গিয়ে বললাম, যখন বিপদের সম্ভাবনা রয়েছে তখন একসঙ্গেই যাওয়া যাক। বন্ধুটি উত্তর দিল, 7 মাইল তো রাস্তা, খুব বেশি সময় লাগলে 1.5 ঘন্টা। 3:30 এখন, 5টার মধ্যে বাংলোয় পৌঁছে যাব। ভয়ের কিছু নেই। বন্ধুর ওই দোনলা বন্দুক দিয়ে বাঘ মারার অনেক গল্প আর সাহসের কথা শুনেছি। তার বন্ধু হিসাবে আমার এই সামান্য ভরসা না পাওয়ার ব্যাপারটা খুবই লজ্জার বলে মনে হলো। তাই আপত্তির কোনো উপায় খুঁজে পেলাম না। সময় নষ্ট না করে সাইকেলে চেপে বসলাম। স্টেশন থেকে কিছু দূর রাস্তাটা দুপাশে বসতি, তারপরেই একটা টানা জঙ্গল, শালমহুয়ার ঘন অরণ্য। রাস্তাটা যদিও ভালো, চড়াই উতরাইয়ে ভর্তি। গল্প করতে করতে দুজনে যাচ্ছি, হঠাৎ এক চড়াইয়ের মাঝপথে বন্ধুর সাইকেলের চেনটা ছিঁড়ে গেল। কি করা যায় ভাবনায় পড়া গেল। শেষ পর্যন্ত সাইকেলটায় একটা রুমাল বেঁধে রাস্তায় ফেলে রাখা হলো। ফরেস্ট গার্ড দেখলেই চিনে নিয়ে গাড়িতে তুলে নেবে। এ রাস্তায় লোক চলাচল নেই, সুতরাং সাইকেল হারানোর সম্ভাবনা ছিল না। এবার এক সাইকেলেই দুজনে চললাম। বন্ধু চালাচ্ছে, আমি পিছনের ক্যারিয়ারে বসে। আমাদের হিসেব করার সময় এমনিতেই কিছুটা নষ্ট হলো, তার উপর দুজনে এক সাইকেলে চড়াতে গতিও কমে গেল। মাঝ রাস্তাতেই সূর্য ডুবে গেল। বন্ধু যথাসাধ্য দ্রুত চালাতে চেষ্টা করে কিছুক্ষণের মধ্যে হাঁপিয়ে পড়ল। তাই দেখে বললাম, এবার আমি চালাই। ও বাধা দিল, বলল, না, আর দরকার নেই। তবে জানিস, একটা মুশকিলে পড়ে গেলাম। কেন, কি হয়েছে? আমি প্রশ্ন করলাম। আমার প্রশ্নের উত্তরে সে বলল, এই মানুষ কেকোটা আমাদের পিছু নিয়েছে। কথাটা শুনেই আমার অজ্ঞান হবার অবস্থা। সে আবার বলল, এখন অবশ্য ভয় নেই, কিছু দূরে একটা ম্যানহোল আছে, তার আগে সাক্ষাৎ হবে না। সান্ত্বনার বাণী আমার কানে কি আর ঢোকে তখন? ভয় চুপচাপ কাঠ হয়ে বসে রইলাম। বন্ধু যেন বাঘের মনের কথা বুঝতে পেরেছে। দু একবার আমি বলতে গেলাম, সাইকেল ছেড়ে সুন্দর মতো একটা গাছে উঠে বলি, গার্ড এসে গরুর গাড়িতে একসঙ্গে যাওয়া যাবে। বন্ধু আমার কথা গ্রাহ্যের মধ্যেই আনলো না, হয়তো সে অন্য কিছু ভাবছিল। বাধ্য হয়ে আমি চুপ করে গেলাম। ক্রমে আমরা ম্যানহোলের কাছে এলাম। বন্ধুর নির্দেশ মতো ম্যানহোল থেকে হাত 50 দূরে নামলাম। সাইকেল রাস্তায় পড়ে রইল। দুজনে কাছাকাছি একটা গাছের আড়ালে গা ঢাকা দিয়ে অপেক্ষা করছি। বন্ধু বলল, দেখ, বেটা বাঘ একটু পরে ম্যানহোল থেকে বেরিয়ে আসবে। কথাটা সত্যি হলো। বাঘ হয়তো হিসাব করে রেখেছিল একটা নির্দিষ্ট সময়ে আমরা ম্যানহোলের উপর দিয়ে যাব, কিন্তু সে সময় পার হয়ে গেল। অথচ আমাদের পাত্তা নেই দেখে ম্যানহোলের ভেতর থেকে সে পা টিপে টিপে বেরিয়ে আমরা যেদিক থেকে আসছিলাম সেই দিকে তাকালো। যেমন ভীষণ সেই চেহারা, তেমনি চাহনি। বোধ হলো আমার পা দুটো পেটের মধ্যে শিঙে দিয়ে গেল। বাঘের সৌন্দর্যের সুখ্যাতি প্রচুর শুনেছি, আমার কিন্তু সেটা দেখার মনের অবস্থা ছিল না। তবু ভাবলাম, সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি এক মূর্তিমান মৃত্যু। তার মুখে যেন বিরক্তি। মিনিট খানেক কাটল, পাথরের মতো দাঁড়িয়ে। বন্ধুটিও চুপ করে আছে, বাঘের ধৈর্যচ্যুতি করত।
পরে সে এক লাফে ম্যানহোলের উঁচু মাথায় উঠে আমাদের রাস্তার মাথায় বসল। আমাদের দেখা না পাওয়ায় তার মনের হতাশাটা যেন আমরা টের পেলাম। বাইরে তখন হয়তো সূর্যের শেষ আলো ছড়িয়ে আছে, কিন্তু ঘন জঙ্গলের ভেতর এর মধ্যে কিছুটা অন্ধকার নেমে এসেছে। এবার বন্ধুটি সামান্য নড়ল, আমাকে চুপি চুপি বলল, তুই এখানেই থাক, কোথাও নড়বি না। আমি নিজে ওর শেষ দেখে ছাড়বো। বন্দুকে গুলি ভরে গাছের আড়াল ছেড়ে সে রাস্তায় গিয়ে উঠল, একেবারে বাঘের মুখোমুখি। বাঘ এতটা আশা করেনি যে তার শিকার হঠাৎ শিকারী হয়ে দেখা দেবে। গাছের আড়াল থেকে বাঘটাকে দেখছি, বন্দুক দেখা যাচ্ছে না। বাঘের হুঙ্কারে বুঝলাম সে বন্দুক দেখতে পেয়েছে। আসন্ন সন্ধ্যায় নিবিড় জঙ্গলে সেই হুঙ্কারের শব্দ যে কি ভীষণ তা না শুনলে বোঝানো যায় না। যে বড় গাছটা ধরে দাঁড়িয়েছিলাম তার মোটা গুঁড়িও যেন কেঁপে উঠল। পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে সে শব্দ বহু দূর পর্যন্ত প্রতিধ্বনিত হল। বাঘের বিরক্তি হিংস্রতায় পরিণত হল। অল্প আলোতেও সেটা আমার চোখে পড়ল। শরীর কাঁপছে, আস্ফালন বাড়ছে প্রবল ভাবে। তাই দেখে মনে হলো বন্ধুটি পা পা করে বাঘের দিকে বুঝি এগোচ্ছে। বাঘও সমানে গাঁ গাঁ করছে, আর ভাবে ভাবে মনে হচ্ছে সে সুযোগ খুঁজছে। বিপদের ব্যাপারটা যেন সেও খানিকটা অনুমান করেছে। তবু ভয় না করে সে বন্ধুর চ্যালেঞ্জকে গ্রহণ করছে। অল্পক্ষণের মধ্যেই বাঘ মাটিতে লেজের ঝাপটা দিতে শুরু করল। কবে যেন শুনেছিল লাফ দিয়ে আক্রমণ করার আগে বাঘ মাটিতে লেজ ঝাপটায়। সে কথা মনে পড়ায় বুঝলুম এবার বাঘ লাফাবে, কিন্তু বন্ধু কই? সাহসে বল করে উঁকি দিয়ে দেখলাম বন্ধুও প্রস্তুত। খুট করে একটা শব্দ, সঙ্গে সঙ্গে চোখের সামনে দিয়ে বিরাট কি যেন তীরের বেগে চলে গেল। দেখি বন্ধু অদৃশ্য হয়ে গেছে, আর তার বন্দুকটা রাস্তার উপর পড়ে গড়াচ্ছে। এই পর্যন্ত মনে ছিল, তারপর আর কিছুই জানি না। যখন চোখ খুললাম দেখি ফরেস্ট গার্ড আর গাড়োয়ান পাঁচ কোলে করে আমাকে গাড়িতে তুলছে। আমি তাকাতেই গার্ড বলল, সব কাহা? সব ঘটনা খুলে বললাম। দীর্ঘশ্বাস ফেললাম। বাঘে নিয়ে গেছে। কথাটা বলতে ঠোঁট কেঁপে উঠল, চোখ জলে ভরে গেল। বললাম, ওর বন্দুকটা রাস্তায় পড়ে, ওটা নিয়ে তোমরা এখনো খোঁজ করলে ওকে বাঁচাতে পারবে। ফরেস্ট গার্ড টর্চ জেলে বন্দুকটা কুড়িয়ে আনলো। আমার সামনে খুলে দেখলো গুলি আছে কিনা। বললো, সব ফায়ার করেছিল, আফসোসের কথা যে গুলি ছোটেনি। আমারও সেই খট শব্দটার কথা মনে পড়ল। গাড়োয়ানকে তাড়াতাড়ি চালাতে বলে গার্ড বলল, সাহেবের নিশানা ভুল হয় না, গুলি চললে এই বাগান মারা পড়তোই। আমরা আধ ঘন্টায় বাংলোয় পৌঁছলুম। ফরেস্ট গার্ড তখনই 8-10 জন লোক নিয়ে মশাল জেলে টাঙ্গি হাতে বেরিয়ে পড়ল। একজন লোক আমার কাছে রইল, আর রইল গাড়ির গাড়োয়ান। ওরা চলে যাওয়ার পর গাড়োয়ান বলল,
চেন কাটা সাইকেলটা তারা গাড়িতে তুলে নিয়ে আসতে আসতে দ্বিতীয় সাইকেলটাও তারা দেখে। তাই দেখে ওরা এদিক ওদিক খুঁজতে খুঁজতে পাশের জঙ্গলে আমাকে অজ্ঞান অবস্থায় পেয়েছে। আশা নিরাশায় সারা রাত জেগে কাটলো, মনে উঠতে মাঝে মাঝে মনে হচ্ছে বাঘ নিশ্চয়ই এখনো ওকে মেরে ফেলেনি। এইসব ভাবতে ভাবতেই ভোরের আলো ফুটে এলো। অনুসন্ধানকারী লোকরাও ফিরে এলো। ওদের কোলাহলে বাইরে ছুটে এসে দেখলাম বন্ধুর আধ খাওয়া মৃতদেহটা ওরা বয়ে এনেছে। সেই অর্ধভুক্ত দেহের দিকে চেয়ে ভাবলাম, মাত্র 12 ঘন্টা আগেও আমরা একত্রে ছিলাম। সে বীর দর্পে বলেছিল বাঘকে কেয়ার করে না, আর তার কি পরিণাম! চোখ জলে ভরে এলো। ফুর্তি করতে এসে এই অঘটন, সারা জীবনেও ভুলবার নয়। মিস্টার মজুমদার তার কাহিনী থামালেন এখানে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে এটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় এইরকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।